সকলকে শীতের সকালে শুভেচ্ছা। আমরা দ্বিতীয় খণ্ডের 33 থেকে 30 থেকে আলোচনা করছি ওজন মাপা। যেসব বিষয় দেখতে হবে করতে হবে: ওজন মাপা যন্ত্র সমতল স্থানে স্থাপন করি। ওজন মাপা যন্ত্রটির ভারসাম্য ঠিক করে নিন। শিশু ওজন নেওয়ার কথা মাকে বুঝিয়ে বলুন। শিশুর গায়ে ভারী কাপড়, পায়ের জুতা খুলে রাখুন। ওজন মাপার যন্ত্রের উপর শিশুকে শুইয়ে, বসিয়ে বা দাঁড়িয়ে দিন। শিশুর ওজন কত হলো তা দেখুন। বোর্ড চাপে বয়স অনুযায়ী ওজন লিপিবদ্ধ করুন। বোর্ড চাপের ছক দেখে বয়স অনুযায়ী শিশুর স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করুন। শিশুর ওজন যদি স্বাভাবিক না বাড়ে তাহলে মায়ের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নিন কি কারণে শিশু উন্নতির দিকে যেতে পারে না। শিশুকে অসুস্থ, যদি কোনো অসুস্থ থাকে তাহলে বাচ্চা ইতিহাস নিতে হবে। কি কি খায়? শিশুর যদি খাবারের ঘাটতি জানা যায় তাহলে পুনরায় মাকে পুষ্টি সম্পর্কে উপদেশ এবং স্বাস্থ্য শিক্ষা দিন। অসুস্থ থাকলে সঠিক চিকিৎসা দিন এবং মাকে পরামর্শ দিন। মাকে বলুন পরবর্তী মাসে শিশুকে ক্লিনিকে আনতে, মায়ের নিকট হতে ফিডব্যাক নিন। তার মানে কি বললো? আমরা এই ওজন মাপার সাহায্যে বুঝতে পারবো শিশুটি সঠিকভাবে গ্রোথ হচ্ছে কিনা। এই জন্য ওজন মাপার যন্ত্রের প্রয়োজন। ওজন মাপার যন্ত্রের কয়েক ধরনের হয়। একটা বাচ্চাকে শুয়ে ওজন মাপা যায়, বসিয়ে ওজন মাপা যায় এবং বাচ্চাকে দাঁড় করিয়ে ওজন মাপা যায়। যদি বাচ্চার গায়ে ভারী জুতো বা কাপড় থাকে তাহলে তো সেটা ওজনে যোগ হয়ে যাবে, তাহলে তো সঠিক ওজন পাবো না। এই জন্য বাচ্চার গায়ে যদি ভারী কোনো কাপড় থাকে, বাচ্চার পায়ে যদি জুতো থাকে তাহলে জুতোটা খুলে দিতে বলতে হবে। তারপর ওজন দেখে নিতে হবে, নিয়ে বোর্ড চার্টের সাথে মিল করতে হবে। বোর্ড চার্ট দেখে যদি বোঝা যায় না ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না থাকে তাহলে কেন বাড়তেছে না এটা মায়ের কাছ থেকে শুনে নিতে হবে। শিশুকে ঠিক মতো খেতে ইচ্ছে কিনা, শিশুর কোনো অসুখ হয়েছিল কিনা, অসুস্থ যদি শিশু হয়ে থাকে কি ধরনের অসুস্থ হয়েছিল এই বিষয়ে ইতিহাস গ্রহণ করতে হবে। এবং শিশুর যদি খাবারের ঘাটতি থাকে, খাবারের ঘাটতি পূরণের জন্য মাকে উপদেশ দিতে হবে, স্বাস্থ্য শিক্ষার উপদেশ দিতে হবে। দিয়ে পরবর্তী মাসে ওজনটা, এই মাসে ওজনটা লিপিবদ্ধ করে পরবর্তী মাসে মাকে আবার আসতে বলতে হবে। পরবর্তী মাসে আমরা একইভাবে ওজন দেখে বাচ্চার পরবর্তী মাসে গ্রোথ কতটুকু হলো এটা নির্ণয় করবো। এবার চেকলিস্ট 31, মা ও শিশুদের সাধারণ রোগ নির্ণয় ও চিকিৎসা। যে সকল বিষয় দেখতে হবে দেখেন। এক নজরে রোগীর সাধারণ ওয়েদারটি দেখে পর্যবেক্ষণ করুন। মা বা রোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। আরামদায়কভাবে রোগীকে বসতে দিন। ইতিহাস গ্রহণ করুন। শারীরিক পরীক্ষা করুন। 5 বছর বয়সের নিচে শিশুর ওজন নিন। শ্বাস প্রশ্বাস গণনা করুন। নাড়ির গতি হার গণনা করুন। দেহের তাপমাত্রা নির্ণয় করুন। রক্ত স্বল্পতা দেখুন। রক্তচাপ মাপুন। স্থানীয় রোগের সংশ্লিষ্ট জায়গা পরীক্ষা করুন। প্রয়োজনে প্রস্রাব পরীক্ষা করুন। রোগ নির্ণয় করুন। চিকিৎসা দিন। ঔষধ খাওয়ার নিয়ম বুঝিয়ে বলুন। প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য স্বাস্থ্য শিক্ষা দিন। স্বাস্থ্য শিক্ষা ওষুধ খাওয়ার নিয়ম বুঝতে পেরেছে কিনা বা জিজ্ঞাসা করুন। প্রয়োজন বোধে রেফার চিঠি সহ রোগীকে প্রেরণ করতে হবে। তাহলে যদি মা বা বাচ্চা আসে এই ধরনের, তাহলে আমরা কি বলবো, প্রথমে আসতে সুন্দর করে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বসতে বলবো। তারপরে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবো, কেমন আছে, কোথা থেকে আসছে, এই ধরনের যোগাযোগ স্থাপন করবো। তারপরে ইতিহাস গ্রহণ করবো, আমরা কি সমস্যা নিয়ে এসেছে আমাদের কাছে। যদি 5 বছরের কম বয়সে বাচ্চা হয় তাহলে ওজন নিয়ে নিবো। শ্বাস প্রশ্বাসের হার গণনা করবো। আমরা পালস দেখবো। দেহের তাপমাত্রা নির্ণয় করবো। রক্ত স্বল্পতা আছে কিনা সেটা আমরা দেখবো। যদি মা আসে তার মায়ের রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে। ছোট বাচ্চারা অনেক সময় রক্তচাপ পরীক্ষা করে দেখতে হয়। যে সকল বাচ্চা একটি ডিজিজ থাকে তাদের জন্য রক্তচাপ পরীক্ষা করা জরুরি। প্রয়োজনে প্রসাব নিব, প্রসাব পরীক্ষা করে দেখবো এবং একই সঙ্গে রোগ নির্ণয় করবো যে কি রোগের জন্য উনি আসছে, কি রোগটা হতে পারে। আমি তো ইতিহাস নিলাম, ইতিহাস আমার তো রোগ নির্ণয় নয়, রোগ নির্ণয় ডায়াগনোসিস করা যে আদৌ এই রোগের কারণে উনি আমাদের কাছে আসছে। এবং আমরা চিকিৎসা দিব। চিকিৎসা দেওয়ার ওষুধটা কিভাবে খেতে হবে সেটা বুঝিয়ে বলবো। শুরুতে ওষুধ খেলে হবে না, দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে সুস্থ হচ্ছে, আবার অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে মুশকিল না। তাহলে এই রোগ যেন ফিরে না আসে এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা ওনাকে বুঝিয়ে বলতে হবে, স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। উনি বুঝতে পেরেছেন কিনা, শিশুর লোক যদি আসে উনি বুঝতে পেরেছেন কিনা, বা মা যদি আসে মা আমার কথাগুলো বুঝতে পেরেছে কিনা, এটা আমাকে শুনে নিতে হবে এবং ফিডব্যাক নিতে হবে কতটুকু বুঝতে পারলো। তারপরে আমরা প্রয়োজন বোধে যদি আমাদের কাছে চিকিৎসা না হয় তাহলে আমরা কি করবো, রেফার করে দিব। টনসিল ব্যথা, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করুন। সাবান, পানি সিদ্ধ করে জীবাণুমুক্ত করা, টান ডিপ্রেসর, চামচ, টর্চ লাইট। আরামদায়কভাবে রোগীকে বসান।
জিহ্বার সামনে বের করে বড় করতে হা করতে হবে, হা করে দেখতে হবে, তাহলে জিহ্বাটা সামনের দিকে নিয়ে আসতে হবে। জীবাণু মধ্যে প্রাণী ডিপ্রেশন নেই। ডান হাতে জিহ্বার গোড়ায় চাপ দিয়ে ধরুন, এই সময় রোগীকে আর একটু হা করতে বলুন। কি করতে হবে? হা করতে বলতে হবে, তাই না? বা হা করে বলতে হবে প্রাণী ডিপ্রেশন কেমন, এরকম কাঠির মতো, এটা দিয়ে জিহ্বাটা নিচের দিকে দাবা দিলে বা ভেতরটা পরিষ্কার ভাবে দেখতে পাবো। বাম হাতে টর্চের আলো গলায় ফেলুন, রোগীকে আ করে শব্দ করে হা করতে বলুন। জিহ্বার গলার দুই পাশে দুইটি গোলাকার পিণ্ডের মতো টনসিল লক্ষ্য করুন। পিণ্ড যদি ফুলে গেছে বা লাল হয়েছে, সাদা রঙের আস্তরণ পড়েছে অথবা পুজ হয়েছে কিনা দেখুন। প্রাণী ডিপ্রেশন বের করে নিন, রোগ নির্ণয় করুন যে না আদৌ টনসিলাইটিস কিনা। প্রাণী ডিপ্রেশন ডিকন্টামিনেশন করুন। প্রাণী ডিপ্রেশন আবার আমাদের কি করতে হবে? বের করে নিয়ে সেটা জীবাণুমুক্ত করে নিতে হবে। হাত সাবান দিয়ে ধুয়ে নিন। ফলো আপ লিখ বন্ধ করুন, যে আমরা কি কি দেখলাম প্রেসক্রিপশন লিখবো, টনসিলে কি অবস্থা, টনসিলে ইনফেকশন হয়েছে কি হয়নি, গলার ভেতরে আর কি অবস্থা সেটা দেখে নিব, প্রয়োজনে পদক্ষেপ নিব, চিকিৎসা দিব। আমি যদি চিকিৎসা দিতে না পারি তাহলে এই ধরনের ডাক্তারের কাছে রেফার করে দিব বা উপদেশ দিব। অন্যের দিক মুখে হাত দেওয়ার আগে প্রাণী ডিপ্রেশন অবশ্যই সিদ্ধ করে হাই লেভেল ইনফেকশন করে ডিসইনফেকশন করে নিতে হবে। আমরা বারবার ওয়ান টাইম প্রাণী ডিপ্রেশন পাওয়া যায়, হয়তো ফেলে দিতে হয়। আবার যদি ওয়ান টাইম প্রাণী ডিপ্রেশন না থাকে তাহলে ওই প্রাণী ডিপ্রেশন যদি আবার ইউজ করতে হয় তাহলে আবার গরম পানি ছেড়ে দিতে হবে, আবার সেদ্ধ হবে, আবার আরেকটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টনসিল সবার আছে। সেটা ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তখন আমরা সেটাকে রোগাক্রান্ত টনসিল বলে থাকি। টনসিল সবার আছে জন্মগতভাবে। টনসিল যখন ইনফেকশন বারবার হতে তখন বড় হয়ে যাবে টনসিল। হ্যাঁ, স্পঞ্জ করা। প্রয়োজনে যন্ত্রপাতি সংরক্ষণ করুন, বালতি, মগ, পানি, থার্মোমিটার ও 6 টুকরা নরম কাপড়। রোগীর তাপমাত্রা দেখুন, ডিগ্রি বন্ধ করুন। কি করতে যাচ্ছেন মাকে বুঝিয়ে বলুন। মাকে সাহস দিন, অতিরিক্ত জ্বরের সময় শরীরে পানি লাগলে কোনো ক্ষতি হবে না। দেখা যাচ্ছে যে আপনি স্পঞ্জ করবেন, মা স্পঞ্জ করে নেবে না, হায় হায় তাহলে তো বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যায় কিনা, তাই না? বরং জ্বর কমে যাবে, খিচুড়ি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, এটা মাকে বুঝিয়ে বলতে হবে। রোগীর শরীরে কাপড় খুলে ফেলুন। ছোট টুকরা কাপড় ভিজিয়ে রোগীর কপালে, গগলে, পুষ্পিত এবং হাত ও পায়ে তালু মুছে দিন। রোগীর মাথায় পানি ঢালুন। এক টুকরা কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে হালকা করে চিপে নিন এবং সরাসরি মুছুন। এভাবে গা মুছে কাপড় বদলিয়ে দিন। তাপমাত্রা যতক্ষণ 100 ডিগ্রি ফারেনহাইট না নামে ততক্ষণ পর্যন্ত গা মুছে দিবেন। যদি কাঁপুনি শুরু হয় তাহলে গা মোছা বন্ধ করে দিন। আবার তাপমাত্রা দেখে বন্ধ করুন। জ্বর কমে যাওয়ার পর শিশুর শরীরে ভারী বা গরম কাপড় পরাবেন না, তাতে কি হবে? তাতে বাচ্চারা ঘেমে যাবে, ঘেমে ঘাম বসে বাচ্চারও ক্ষতি হবে। পঞ্চ করার পর রোগী খুব ভালো লাগে, ফলে অনেক ভালো ঘুম হয়। রোগীকে সব ধরনের খাবার শুধু শিশুদের বেলায় বুকের দুধ ও প্রচুর পানি খেতে দিন। গর্ভকালীন যত্ন। মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, ক্লায়েন্টের নাম ঠিকানা জেনে নিন, ক্লায়েন্টের বয়স কত জিজ্ঞাসা করুন। ঝুঁকি 20 বছরের নিচে বা 35 বছরের উপরে হলে এটা কিন্তু ঝুঁকির কারণ। যদি 20 বছরের নিচে কারো বাবু হয় এবং 35 বছরের উপরে কারো বাবু হয় তাহলে এটা অবশ্যই হাই রিস্ক মাদার হয়ে যায়, ঠিক আছে? ইতিহাস গ্রহণ করুন। শেষ মাসিকের তারিখ জেনে নিন, প্রসবের সম্ভাব্য তারিখ হিসাব করে বের করুন। বর্তমান গর্ভকালীন ইতিহাস জেনে নিন, অতীত গর্ভকালীন ইতিহাস জেনে নিন। সন্তান জন্মের সংখ্যা জেনে নিন। পূর্ববর্তী সন্তানের বর্তমান গর্ভের জন্ম ব্যবধান জেনে নিন। ঝুঁকি যদি 2 বছরের কম হয়, একটা বাচ্চার বয়স যদি 2 বছর কম হয়, এটা যদি বাচ্চা না তাহলে সেটা মা তখন ঝুঁকিটা পড়ে যায়। আচ্ছা, প্রস্রাব সংগ্রহ করার জন্য একটি টেস্ট টিউব দিয়ে প্রস্রাব করে আসতে বলুন। উচ্চতা মেপে নিন। উচ্চতা যদি 4 ফিট 10 ইঞ্চির কম হয় তাহলে সেটা ঝুঁকি। ওজন মেপে নিন। চোখ পরীক্ষা করে দেখুন রক্ত স্বল্পতা আছে কিনা। রক্তচাপ মেপে নিন। যদি রক্তচাপ 140/90 এর বেশি হয় তাহলে এটা ঝুঁকিপূর্ণ। ইডিমার জন্য পা পরীক্ষা করুন। নারীর গতি জন্ডিস নির্ণয় করতে হবে, তাপমাত্রা নির্ণয় করতে হবে, স্তন পরীক্ষা করুন এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে স্তনের দুধ খাওয়ানোর জন্য মাকে উৎসাহ দিন। পেট পর্যবেক্ষণ করুন। পেটের আকার কেমন, আকৃতি কেমন, অপারেশনে কোনো দাগ আছে কিনা। পেটে হাত দিয়ে অনুভব করুন। জ্বর ও উচ্চতা, শিশুর অবস্থান, শিশুর উপস্থিতি,
শিশু হৃদস্পন্দন পূর্ণ 1 মিনিট গুনে নিন। আচ্ছা, যৌন পর্যায়ে স্রাব দেওয়া হয় কিনা দেখুন। প্রস্রাব পরীক্ষা করে অ্যালবুমিন সুগার পরীক্ষা করুন। হাত দিয়ে নিন। ক্রিটিক্যাল উপদেশ দিন। স্বাভাবিক গর্ভ হলে উপযুক্ত চিকিৎসা দিন। আয়রন, ফলিক অ্যাসিড এগুলো দিতে হবে। ঝুঁকিপূর্ণ গর্ভ বা জটিলতার ক্ষেত্রে মাকে রেফার করুন। গর্ভের সঙ্গে অন্য কোনো রোগের উপসর্গ থাকলে প্রয়োজনে পরীক্ষা করুন এবং সম্ভব হলে চিকিৎসা প্রদান করুন এবং প্রয়োজন হলে রেফার করুন। গর্ভবতী কার্ড পূরণ করে দিন। স্বাস্থ্য শিক্ষা দিন। পরবর্তীতে আসার তারিখ সহ পরবর্তী ভিজিটের গুরুত্ব বুঝিয়ে দিন। প্রসবের জন্য স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলুন। তাহলে কি বললো, আগে যখন মা আসবে মায়ের সঙ্গে একটা সৌজন্যমূলক সম্পর্ক স্থাপন করে নিতে হবে, সৌজন্যমূলক সম্পর্ক স্থাপন করতে হবে। ক্লায়েন্টের নাম ঠিকানা লিখে নিতে হবে। বয়স কত জানতে হবে, উচ্চতা কতটুকু জানতে হবে, তার ব্লাড প্রেশার কতটুকু জানতে হবে। একটা যদি পুরো বাচ্চা হয়ে থাকে তাহলে পরবর্তী বাচ্চা, আগের বাচ্চা এবং পরবর্তী বাচ্চার মধ্যে ব্যবধান কতটুকু এটা আমাদেরকে জানতে হবে। তার ব্লাড প্রেশার কতটুকু আছে এটা জানতে হবে। রক্ত স্বল্পতা আছে কিনা এটা জানতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করবো, জন্ডিস আছে কিনা, নারীর গতি কেমন, তাপমাত্রা কেমন মায়ের এটা জানতে হবে। স্তন পরীক্ষা করতে হবে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের স্তনের দুধ খাওয়ানোর পরামর্শ দিতে হবে। পেটের আকার পর্যবেক্ষণ করতে হবে, আকৃতি পর্যবেক্ষণ করতে হবে। পেটে অপারেশন দাগ আছে কিনা পর্যবেক্ষণ করতে হবে। পেটে হাত দিয়ে অনুভব করতে হবে জরায়ু উচ্চতা, শিশুর অবস্থার উপস্থিতি এবং শিশুর হৃদস্পন্দন। দৈনিক পর্যায়ে কোনো স্রাব আসে কিনা, আমি যদি প্রসাদ আমি সংগ্রহ করেছি, প্রসাদে আয়োজন আছে কিনা, প্রসাদে সুগার যাচ্ছে কিনা, হাত ধুয়ে নিতে হবে। তারপরে আমাদের টিকা দেওয়ার পরামর্শ দিতে হবে, তাই না? স্বাভাবিক গর্ভ হলে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। ফলিক অ্যাসিড, আয়রন এটসেট্রা ঝুঁকিপূর্ণ হলে আমরা রেফার করে দিব এবং এভাবে পরবর্তীতে কতগুলো আসবে সেই তারিখ চাপাটাকে আমরা নির্ণয় করে দিব। আচ্ছা, বর্তমান গর্ভকালীন ইতিহাস। রক্ত স্বল্পতা, মধ্যম বা অত্যাধিক রক্ত স্বল্পতা, চোখের নিচে পাতা ঝুললে ভীষণ রকম ফ্যাকাশে হয়ে যায়, শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট ছাড়া। আমরা চোখ দেখে বুঝতে পারি যে মায়ের রক্ত স্বল্পতা কতটুকু আছে, তাই না? চোখের পাতা দেখে বোঝা যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে কিনা, গর্ভকালীন যে কোনো সময় রক্তপাত হওয়া, পেটের আকার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া। কেন অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে? পেটের আকার তেজ যদি একটা অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে, তাই না? বা দেখা যাচ্ছে যে পেটের আকৃতি ঠিক নেই। কেন আকৃতি ঠিক রাখতে হবে? অর্থাৎ বাচ্চা যদি প্রেজেন্টেশন ঠিক না থাকে, তাহলে বাচ্চার যদি সেফালিক প্রেজেন্টেশনে না থাকে, বাচ্চা যদি অন্য কোনো প্রেজেন্টেশনে থাকে, বাচ্চা যদি ডিস প্রেজেন্টেশনে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো দেখে নিতে হবে। ভ্রূণের স্বাভাবিক অবস্থান দেখতে হবে। মাথা ব্যথা, খিচুড়ি আছে কিনা, যৌন পথে পানি ভাঙা বা জ্বর আছে কিনা। অতীত গর্ভকালীন ইতিহাস নিতে হবে। প্রসবোত্তর রক্তক্ষরণ হয়েছিল কিনা, পূর্বে যখন মায়ের বাচ্চা হয়েছিল তখন। দীর্ঘায়িত প্রসব, 12 ঘন্টার বেশি সময় ধরে প্রসব বেদনা ছিল কিনা, বাধাপ্রাপ্ত প্রসবের ইতিহাস ছিল কিনা, সেই বিষয়টা আমাদেরকে শুনে নিতে হবে। অতীতে যে কোনো ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানো হয়েছিল কিনা, সেটা হতে পারে সিজারিয়ান সেকশন, সিজারের মাধ্যমে কোনো বাচ্চা হয়েছিল কিনা, বা মায়ের ইতিসিত বাচ্চা হয়েছিল কিনা, এই ধরনের ইতিহাস গ্রহণ করতে হবে। জরায়ুর ভিতরে গরফিল থেকে যাও, দেখা যাচ্ছে এর আগে মায়ের যে বেবিটা হয়েছিল তখন রিটারি প্ল্যাসেন্টা হয়েছিল, প্ল্যাসেন্টাটা জরায়ুর ভিতরে থেকে গিয়েছিল, এই ধরনের কোনো ইতিহাস আছে কিনা। মৃত সন্তান প্রসব করার মায়ের কোনো ইতিহাস আছে কিনা। 48 ঘন্টার মধ্যে নবজাতক মারা যাওয়ার কোনো ইতিহাস আছে কিনা। পা বা সমস্ত শরীর বেশি রকম ফোলার কোনো ইতিহাস আছে কিনা। খিচুড়ি সহ বারবার অজ্ঞান হয়ে যাওয়া, অতীতে প্রসবোত্তর ফিস্টুলা রিপেয়ারিং, ভিভিএফ বা আরভিএফ এর কোনো ইতিহাস আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে আগামী দিন আমরা কোনটা পড়ে আসবো, পার্ট 30, পার্ট 31, 32, 33, 34, এই 4টা পাঠ আমরা পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।